কার হাতে বাংলাদেশ নিরাপদ? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাস্তবতা, চ্যালেঞ্জ ও আশার দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে আমরা বাংলাদেশের উন্নয়ন থেকে শুরু করে দীপু চন্দ্র দাসের গল্প সম্পূর্ণ আলোচনা করব শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে আমরা আলোচনা করেছি কিভাবে শূন্য বা জিরো থেকে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ছোট্ট কন্টেন্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের মধ্যে। আমার চ্যানেলের নাম ইউনিক স্ট্রেংথ রিভিলড, মানে লুকোনো শক্তিকে বের করে আনা। হতে পারে একটি মানুষের মধ্যে, হতে পারে একটি রাজ্যের মধ্যে, হতে পারে একটি দেশের মধ্যে, হতে পারে একটি পৃথিবীর মধ্যে বা আমাদের পৃথিবীর মধ্যে। আজকের ভিডিওতে আমরা খুব শান্ত এবং বাস্তব দৃষ্টিভঙ্গিতে আলোচনা করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যেখানে থাকবে না কোনো গুজব, কোনো ধরনের উস্কানি বা পক্ষপাত। থাকবে শুধু তথ্য, বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে বেল আইকনে প্রেস করবেন এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য। বর্তমানে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে কিছু হিংসাত্মক ঘটনা। আমরা সেই বিষয়ে যাব না, কারণ কেন, একটি রাজ্য বা দেশ গঠন হওয়ার সময় সেই রাজ্য বা দেশের মধ্যে অনেক ধরনের বা বিভিন্ন অরাজনৈতিক বা রাজনৈতিক বা বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা এরকম কিছু হয়ে থাকে। তা না হলে কোনো একটি রাজ্য সামনের দিকে এগিয়ে যেতে পারে না। যেমন ধরে নিতে পারেন জাপান, সেখানে হিরোশিমা এবং নাগাসাকি বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং বোমা বিস্ফোরণ হয়েছিল। তারপর থেকে জাপানের উন্নয়ন আরও ডাবল হয়ে যায় এবং আজকের দিনে দাঁড়িয়ে জাপান কিন্তু একটি উন্নত থেকে উন্নততর দেশের লিস্টে চলে এসেছে। তো আপনারা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের প্রত্যেককে বলবো, দীপুচন্দ্র দাস আমাদের মাঝে নেই, বা বাংলাদেশের কিছু মানুষের বর্বরতার হাতে ওনার অকাল প্রয়াণের শিকার হতে হয়েছে। কিন্তু এই ঘটনার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই মানুষের বিরুদ্ধে বিক্ষোভ, এবং শুধু বাংলাদেশ না, তার সাথে সাথে ভারত এবং অন্যান্য দেশ, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে কিন্তু সেই বিষয়ের উপর প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমি চাই, বা আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা চাইছি, বাংলাদেশ এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় এবং দীপু দাসের মতো কেউ যেন প্রাণ না হারায়। যারাই বা যে সংস্থা বা যে পলিটিক্যাল পার্টি এই ঘটনাটি কার্যকর করিয়েছে, তাদের হয়তো বিচার বিবেচনা, মানবিকতা, বুদ্ধি অনেকটাই কম, বা তারা সেটাকে সঠিক পথে কাজে লাগাতে পারেনি। আমি বলবো, আপনারা ভুল দিশায় হাঁটবেন না, আপনারা চেষ্টা করুন সঠিক পথে এগিয়ে যেতে। কারণ কেন, একটা দেশ যদি সমৃদ্ধ হতে চায় তাহলে প্রত্যেকের অবদানের সমান ভাগ কিন্তু দিতে হবে সেই দেশকে। আপনাদের কাজের জন্যই কিন্তু পুরো বিশ্বের সামনে আপনাদের মাথা নিচু করতে হচ্ছে। এখন আসি কিছু বর্তমান সামাজিক এবং আর্থিক অবস্থা সম্পর্কে কথা বলবো। বর্তমানে বাংলাদেশের একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ওঠানামা চলছে। এসব বিষয় সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। তবে একই সঙ্গে আমরা দেখছি ডিজিটাল সেবার বিস্তার, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং, তরুণদের অংশগ্রহণ এবং প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। এসব মিলিয়ে বাংলাদেশ এখন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে। এই রকম অবস্থায় যদি এই রকম অপ্রীতিকর ঘটনা আপনারা করেন বা সৃষ্টি করেন, তাহলে কিন্তু বাংলাদেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তারপর আসছি তরুণ সমাজ এবং কর্মসংস্থান। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। বর্তমানে অনেক তরুণ স্কিল ডেভেলপমেন্টের দিকে ঝুঁকছে। অনলাইন কাজ, স্টার্ট আপ, উদ্যোক্তা হওয়ার
চেষ্টা করছে, প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। যদিও চাকরির বাজারে প্রতিযোগিতা রয়েছে, তবু দক্ষতা ও ধৈর্যের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এখনও আছে। আমি আপনাদের প্রত্যেককে বলবো, এই রকম সময়ে বা এই রকম পরিস্থিতির মধ্যে যেখানে তরুণ সমাজ কাজ চাইছে বা কর্মসংস্থান খুঁজছে বা কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করছে বা নতুন স্টার্ট আপ সৃষ্টি করার চেষ্টা করছে, সেখানে যদি এই রকম অপ্রীতিকর ঘটনা হয়ে থাকে, তাহলে কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলি বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দেবে। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সচেতনতা। শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নতির পাশাপাশি নাগরিক সচেতনতা এখন আগের তুলনায় অনেক বেড়েছে। মানুষ এখন নিজেদের অধিকার দায়িত্ব সম্পর্কে জানতে চায়, গঠনমূলক আলোচনা ও নেতিবাচক পরিবর্তন প্রত্যাশা করে শান্তিপূর্ণ ও আইনসম্মত পথে উন্নয়ন চায়। এটাই সমাজের জন্য ভালো লক্ষণ। কিন্তু কিছু সংখ্যক মানুষের কারণে বাংলাদেশ আজ প্রত্যেকের সামনে নত হয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, অন্যায়, অত্যাচার, বর্বরতা কিন্তু বাংলাদেশকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। আমরা ছোটোবেলায় অনেক কবিতা পড়েছি, যেগুলি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের অনেক কবি সাহিত্যিকের লেখা। সেই কবিতাগুলি কিন্তু আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল এবং বাংলাদেশকে আমরা প্রত্যেকে একটি শ্রদ্ধার চোখে দেখতাম। কিন্তু বর্তমান পরিস্থিতি বাংলাদেশকে আরও নিচে নামিয়ে দিয়েছে। ভবিষ্যতের দিক নির্দেশনা। বাংলাদেশের সামনে পথ সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। আমরা গুজব এড়িয়ে কাজ করছি এবং সহনশীলতা বজায় রেখে তারা কাজ করে যাচ্ছে, কাজ ও দক্ষতার উপর গুরুত্ব দিচ্ছে। তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থায় পৌঁছতে পারবে। পরিবর্তন সময় নেয়, কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে পরিবর্তন আসবেই। এর মাধ্যমে আমরা আপনাদের প্রত্যেককে বলতে চাই, বাংলাদেশের বেকার যুবক যুবতী ভাই বোনেরা অনেকেই আছে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু কিছু কিছু গজমূর্খের দল বা কিছু কিছু অশিক্ষিত মূর্খ মানুষের কারণে আজ পিছিয়ে আছে। আমি প্রত্যেক বাংলাদেশি ভাই বোনদের পিতামাতাকে বলবো সচেতন হতে। আপনারা একটু সচেতন হন। আপনাদের ছেলেদের যে গণ্ডির দাগ, সেই গণ্ডির দাগটাকে আপনারা তাদেরকে পার হতে দেবেন না। আপনারা আপনাদের ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে বা কন্ট্রোলে রাখুন। তা না হলে আপনারা আপনাদের ছেলেদেরকে হারাবেন খুবই অল্প সময়ের মধ্যে, এবং তারা যদি সেই গণ্ডি পার করে, তাহলে কিন্তু দেশের নাম খারাপ হবে, আপনাদের ছেলে মেয়েদের নাম খারাপ হবে, এবং তারা খুবই অল্প বয়সে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিযুক্ত হয়ে যাবে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা গার্জিয়ান আছেন বাংলাদেশের, আপনারা একটু সচেতন হন। এখন সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশের প্রতিটা ঘরের মা বাবা, বড় ভাই বোনদের। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের ভাই বোন বন্ধুবান্ধবদের যদি না ডাক দেন বা না সামলান, তাহলে তারা কিন্তু বিপথে চলে যাবে। বাংলাদেশের স্টুডেন্ট বা ছাত্র সমাজ আমরা দেখতে পেয়েছি কি করেছে, কিন্তু আগামী দিনে আরও বিরাট ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। একটি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সেই দেশকে সঠিকভাবে চালানো, সেই দেশের মানুষের কর্মসংস্থান, সংস্কৃতি এবং প্রত্যেকের জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা বা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা, চিকিৎসা ব্যবস্থা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অজুহাত দেখাচ্ছেন এবং তিনি একদমই চুপ। আমি বুঝতে পারছি না বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস কেন চুপ করে বসে আছেন। উনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েও উনি এখন চুপ। আমরা চাইবো বা পৃথিবীর মানুষ চাইছে উনি ওনার দায়িত্ব হাতে নিতে এবং সুন্দরভাবে বাংলাদেশকে চলাতে। তা না হলে বাংলাদেশের আগামী দিনে খুবই খারাপ সময় আসছে। আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার সময় বাংলাদেশ খুব সুন্দরভাবে পরিচালিত হতো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক উন্নতি হয়েছে, এখনও উন্নতি হচ্ছে, কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। তাই আমি বলবো, আপনারা পক্ষ বিপক্ষ বিরোধী আপনারা যারাই আছেন, বাংলাদেশকে সবাই মিলে নতুনভাবে গড়ার চেষ্টা করুন। বাংলাদেশ আপনাদের দেশ, আপনারা মনে রাখবেন একটি ছোট্ট বাচ্চার মতো। তাকে যদি আপনারা ছোট থেকে বড় করে তুলতে পারেন বা এখন যে দেশটি উন্নয়নের পথে হাঁটছে, আপনারা যদি তাকে বা আপনাদের দেশকে যদি উন্নত থেকে উন্নততর যদি না করতে পারেন, আমি বলবো এটা আপনাদের ভুল বা ফল্ট। কারণ কেন, আমরা দেখতে পেয়েছি জাপান বা দুবাই, এই শহরগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা হয়েছে, তারপরেও তারা
খুবই অল্প সময়ের মধ্যে উঠে দাঁড়িয়েছে। আমি চাইব এই দীপুচন্দ্র দাসের মৃত্যু যেন বৃথা না যায়, বাংলাদেশকে যেন সবাই সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এইটাই ছিল আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য। এখন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন, বা আপনার আইডিয়া বাংলাদেশের ভবিষ্যৎকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমি চাইব আপনারা প্রত্যেক দিন একজন যুবক ভাই ও বোনকে বাংলাদেশের উন্নয়নের পথে কোনো গল্প বা মোটিভেশন কিছু শোনান, যেন তারা এই বিপদ থেকে সরে এসে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইরকম আরও ভালো বিজ্ঞপ্তি বা গল্প শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।